দক্ষিণে মেয়রের শপথ দাবিতে কাকরাইলে অষ্টম দিনের মতো বিক্ষোভ। রাতভর চলে অবস্থান কর্মসূচি। যোগ দিয়ে উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ চান ইশরাক। উচ্চ আদালতের রায় কিছুক্ষণ পর। রাজধানীতে বহুতল ভবন নির্মাণের হিড়িক। টাকার বিনিময়ে বিধিমালা ভেঙে নকশা অনুমোদনের অভিযোগ। নিজ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে নিশ্চুপ রাজউক চেয়ারম্যান। বাজেট ঘাটতি মেটাতে এবার ঋণের বোঝা বাড়াচ্ছে না অন্তর্বর্তী সরকার। বিদেশি উৎসে জোর দেওয়া উচিত বলছেন ব্যবসায়ীরা। রাজস্ব বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর গুলি। ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী নিহত। ইহুদি বিদ্বেষ থেকে হামলা, দাবি তেল আবিবের। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে কাকরাইলে রাতভর বিক্ষোভ হয়েছে। নিজের পক্ষে চলা জনতার আন্দোলনে সংহতি জানান বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার সন্ধ্যার পর অবস্থান কর্মসূচিতে যোগ দেন তিনি। এ সময় নির্বাচন কমিশনকে জিম্মি করার চেষ্টা হচ্ছে অভিযোগ করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন ইশরাক। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বুধবার রাতভর স্লোগানে মুখর কাকরাইল মোড়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে দিতে চলছে টানা আন্দোলন। কাকরাইল মোড়ে সমর্থকদের চলা এই বিক্ষোভ কর্মসূচিতে বুধবার সন্ধ্যার পর যোগ দেন ইশরাক হোসেন। এ সময় উচ্ছ্বাস দেখা যায় বিক্ষোভকারীদের মাঝে। আন্দোলন ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার জনাব ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে শপথ পাঠ করিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ওনার দায়িত্ব বুঝিয়ে দিবে। আজকে জনগণ ঢাকাবাসী রাজপথে নেমে এসেছে। তারাই ইশরাক হোসেনকে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দেখতে চায়। আদালত রায় দিয়েছে, সেই রায়ের বাস্তবায়ন চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ইশরাক সমর্থকদের। যদি দাবিটা মেনে না নেন তবে তখন এক দফা আন্দোলনে যেতে বাধ্য হবে বাংলার জনগণ। ইশরাকের শপথ না নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে অস্থায়ী মঞ্চে উঠে বক্তব্য দেন ইশরাক। বলেন, বিচার বিভাগকে প্রভাবিত ও নির্বাচন কমিশনকে জিম্মি করার চেষ্টা চলছে। শুধু মেয়র পদে একজন ব্যক্তির দায়িত্ব বুঝে নেওয়া নয়, এই কর্মসূচি ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা সেটি নির্ধারণ করবে বলেও জানান তিনি। এ সময় 2 উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন ইশরাক হোসেন। আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময়। নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে, আপনারা দেখেছেন। স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ। এর আগে বুধবার সকালে অষ্টম দিনের মতো কর্মসূচি শুরু হয়। নগর ভবন ও মৎস্য ভবন মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্রদল। বুধবার রাতে ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ, মূল ঘাতকসহ সব আসামিকে অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে পালন করা হবে অবস্থান কর্মসূচি। সাম্য হত্যাকাণ্ডের বিচার দাবিতে সপ্তাহব্যাপী আন্দোলন করে আসছে ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগেও তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। গত 13 মে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য প্রকাশন সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। ঢাকা মেডিকেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরদিন শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সময় সংবাদ আরও থাকছে। হিমসাগর আমে সয়লাব সাতক্ষীরার বাজার। বিভিন্ন জেলায় পাঠাতে কুরিয়ারগুলোতে ভিড়। বাড়তি টাকা নেয়ার অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। অবৈধভাবে ভবন নির্মাণ কিংবা নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে শক্ত অবস্থানে গেলেও নিজ কর্মকর্তাদের অনিয়মের বিরুদ্ধে অনেকটা নীরব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। টাকার বিনিময়ে বিধিমালা ভেঙে একজনের দায়িত্বে থেকে আরেকজনের আওতায় 7টি ভবনের নকশার
অনুমোদন দেওয়ার অভিযোগ উঠেছে অথরাইজড অফিসার শেগুতা শারমিন আশরাফ সহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। অনিয়মের সত্যতা মিলেছে স্বীকার করলেও ব্যবস্থা নেওয়া হবে কিনা প্রশ্নের জবাবে দায়রা বক্তব্য রাজুক চেয়ারম্যানের। এস এল মামুনকে সঙ্গে নিয়ে বিস্তারিত রাইদুল ইসলাম শুভ রিপোর্টে। নিয়মনীতির তোয়াক্কা না করেই রাজধানীতে গড়ে উঠছে শত শত বহুতল ভবন। সাধারণ মানুষ তো বটেই, আইনের ব্যত্যয়ে জড়িত থাকার অভিযোগ খোদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কিছু কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগের অনুসন্ধানে নেমে সময় সংবাদের হাতে আসে কয়েকটি ভবনের রাজুকের দেয়া অবৈধ অনুমোদনের নকশার নথি। এতে দেখা যায় অনলাইন আবেদন ফর্মে নাজিম উদ্দিন ভূঁইয়াকে 10 তলা ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবিত ঠিকানা উল্লেখ করা হয়েছে রাজুকের জোন 1 বাসন মৌজা জয়দেবপুর থানা। তবে অনুমোদিত নকশার মূল কাগজে দেখা যায় অনুমোদন দেওয়া হয়েছে রাজুকের জোন 3-1 ঢাকার জোয়ার সাহারা মৌজায়। আবেদনের আরএস নাম্বার ধরে আমরা রাজধানীর ইসিবি চত্বর থেকে সামনে বিল্লাল হোসেন সড়কের সরু গলি ধরে রাস্তার সামনে এগোলে দেখা যায় সড়কের শেষ প্রান্তে চলছে বেশ কয়েকটি ভবন নির্মাণের কাজ। 2022-এর ড্যাপের ম্যাপ বলছে এটি একটি রেসিডেন্সিয়াল এরিয়া, কিন্তু গুগল ম্যাপের 2010 থেকে 2025 পর্যন্ত দেখা যায় এলাকাটি পুরোটাই জলাশয় ও কৃষি জমি। স্থানীয় এক বাসিন্দা বলছেন বছর 2 আগেও এখানে একপাশে ছিল জলাশয় আর কৃষি জমি। 2022 সাল পর্যন্ত তখন থেকে হচ্ছে যে আস্তে আস্তে এখানে যে মাটি ফেলাইছে, তারপর হচ্ছে এটা লেভেল করছে। তার আগে এটা বিল ছিল, মাছ চাষ হইতো, এবং প্রত্যেকে রাজুক থেকে প্ল্যান পাস করে এই কাজ করতেছে। নকশা অনুমোদনে দালাল ও দুর্নীতি ঠেকাতে 2019 সালে অনলাইন সেবা চালু করে রাজুক। নতুন নিয়মে আবেদনকারী যে আইডিতে ছাড়পত্রের জন্য আবেদন করবে একই আইডিতে নকশার জন্য আবেদন করতে হবে। কিন্তু অবৈধভাবে অনুমোদন পাওয়া সকলেরই অনলাইন আইডি পাসওয়ার্ড হারিয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে রাজুকের ভূমি ছাড়পত্রগুলোর সত্যতা নিয়ে। ছাড়পত্রে দেয়া কিউআর কোড স্ক্যান করলে কোনো তথ্যই পাওয়া যায় না। রাজুকের আদেশ অনুযায়ী 2023 সালের 9 ফেব্রুয়ারি সহকারী অথরাইজড অফিসার থেকে অথরাইজড অফিসার পদে পদোন্নতি দেওয়া হয় শেগুতা শারমিন আশরাফকে, যেখানে দেখা যায় তিনি কখনো দিনের একজনের দায়িত্বে ছিলেন না। পদোন্নতির 1 মাসের মধ্যে বিপুল টাকার বিনিময়ে 7টি 10 তলা ভবনের নকশা অনুমোদন দেওয়ার অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে। এই অনিয়মের সঙ্গে যুক্ত হয়েছে সে সময়ে জোন 1-এর দায়িত্বে থাকা ইমারত পরিদর্শক ও বিসি বোর্ডের সদস্যের নাম। এ নিয়ে ইমারত পরিদর্শক আর বিসি বোর্ডের এক সদস্য নিজেদের সাফাই গিয়ে দায় চাপান একে অন্যের ওপর। জায়গা পরিদর্শনে গিয়েছিল, আপনাকে কে নির্দেশনা দিয়েছিল? আপনি তখন একে দায়িত্বের অফিসারগুলো ছিল না, 3-এর দায়িত্বে থাকা অফিসারগুলো ছিল? আপনি তো একজন সদস্য, আপনারও তো একটা দায়িত্ব রয়েছে। কমিটিতে আলোচনা হয়েছে, কমিটিতে যেভাবে উপস্থাপন হয়েছে তারা যুক্তিপূর্ণ করছে। এসব অভিযোগ নিয়ে বর্তমানে দায়িত্বে থাকা জোন 3-এর 2 অথরাইজড অফিসার শেগুতা শারমিন আশরাফের মহাখালী অফিসে গেলে রুমে প্রবেশে বাধা দেওয়া হয়। পরবর্তীতে তিনি বলেন আগামীকালকে আসতে, কিন্তু তারপরেও কিন্তু তিনি সময় দেননি। আমরা দেখতে চাই যে এ বিষয়ে রাজুকের চেয়ারম্যান কি ব্যবস্থা নিচ্ছে। রাজুক কর্মকর্তাদের অনিয়মের বিষয়গুলো তুলে ধরলে অভিযুক্ত কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সত্যতা যাচাইয়ে একদিনের সময় নেন রাজুক চেয়ারম্যান। পরদিন অনিয়মের বিষয়টি স্বীকার করে গতানুগতিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই রাজুক চেয়ারম্যান। সিপিটা ছিল মানে আধা অনলাইন আধা হার্ড কপি। এটা একটা তখন মানে কিছু অনিয়ম করারও সুযোগ কিন্তু ছিল সে সময়। তার সেখানে পোস্টিং কোথায় ছিল আর কি ছিল আর ফরেনটা কেন এরকম হলো, এইটা আমি অলরেডি তদন্ত করার নির্দেশ দিয়েছি। একদিকে অনিয়ম করে ভবন নির্মাণের সুযোগ দেওয়া হচ্ছে, অন্যদিকে মোবাইল কোর্টের মাধ্যমে নকশা বহির্ভূত ভবনের অতিরিক্ত অংশ ভেঙে ফেলছে খোদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ কিছুক্ষণ পর এই মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি আছে তার কাছে।
11টায় রায় ঘোষণার জন্য দিন ধার্য গতকালকেই নির্ধারণ করে দিয়েছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। আজকে সেই অনুযায়ী রায় হবে এবং আজকে দেখেছি যে ইশরাকের শপথ গ্রহণের যে মামলার ইস্যুতে কেন্দ্র করে আজকে সুপ্রিম কোর্টে ব্যাপক ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনীর সাজোয়া দান থেকে শুরু করে পুলিশের যে কড়া পহরা, সুপ্রিম কোর্টের যে কয়টি গেট রয়েছে সেই কয়টি গেটেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর ইশরাকের আইনজীবীরা যেটি বরাবরই আশা করছেন যে তারা এই মামলাটি বা এই রিটটি, যে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে যে করা রিট, সেই রিটটি খারিজ হয়ে যাবে। কারণ হচ্ছে যে যিনি এই রিটটি করেছেন তার রিটটি করার এখতিয়ার নেই। সংক্ষুব্ধ দুপক্ষ অর্থাৎ নির্বাচন কমিশন এবং ফজলেনুর তাপস এই দুজনই কেউই কিন্তু আপিল করেননি নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে। তৃতীয় একজন পক্ষ এসে হাইকোর্টে রিট করে শপথ গ্রহণ ঠেকানোর যে আবেদনটি করেছেন সেটি যথোপযুক্ত হয়নি এবং তার রিটটি করার ক্ষমতা নেই। আর যেহেতু আরেকটি বিষয় হয়ে দাঁড়িয়ে আছে যে ইশরাকের মেয়র ইস্যুটি শুধুমাত্র এখন আর রাজনৈতিক, এখন আর আইনি দিকেই সীমাবদ্ধ নয়, এটি একটি বড় ধরনের রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং সুপ্রিম কোর্ট রাজনৈতিক ইস্যুতে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না, এমনটি কিন্তু ইশরাকের আইনজীবীরা প্রত্যাশা করছেন। অন্যদিকে রিট যারা করেছেন তারা যেটি বলছেন যে ইশরাকের যে মামলার নির্বাচনী ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সে রায়টি যথোপযুক্ত ছিল না। রায়ের প্রতিটি ক্ষেত্রেই আইন লঙ্ঘন হয়েছে। মামলার যে আর্জি সেটি আইন বহির্ভূতভাবে ইশরাক হোসেন সংশোধন করেছেন 5 আগস্টের পরে, যা আদালত গ্রহণ করতে পারেন না। একই সঙ্গে মামলার আর্জিতে যে যাদের সাক্ষ্য করা হয়েছে বা যাদের সাক্ষী করা হয়েছিল তাদের সাক্ষ্য না নিয়ে অন্যদের সাক্ষী নেওয়া হয়েছে, সেই বিষয়গুলোও তুলে ধরা হয়েছে এবং রিটকারী আইনজীবীরা যেটি বলছেন যে এটি বিচারিক একটি অসদাচরণের ঘটনা ঘটেছে এবং সেটি নির্বাচনী ট্রাইব্যুনাল বিচারক করেছেন এবং নির্বাচনী ট্রাইব্যুনালের যে বিচারক রায়টি দিয়েছেন সেই বিচারকের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনের ব্যবস্থাও চেয়েছিলেন, কিন্তু পরে সেই অংশটুকু প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। যাই হোক, আজকে 11টার দিকে ইশরাকের শপথ গ্রহণ ইস্যুতে হাইকোর্ট আদেশ দিবেন এবং এই আদেশকে কেন্দ্র করে দেখেছি যে সুপ্রিম কোর্টে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। এখন সরাসরি ছিলাম হাইকোর্টে। মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে আদালতে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী, সরাসরি আছে তার কাছে। মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কিন্তু 2টি মামলায় মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একটি মানিকগঞ্জের সিঙ্গারের গোবিন্দলের 4 জন হত্যা মামলাটা আসামি হিসাবে, হুকুমদাতা হিসাবে তাকে এখানে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেই সাথে হরিরামপুরে একটি মারামারি মামলায় তাকে কিন্তু গ্রেপ্তারটা দেখানো হয়েছে এবং আজকে আমরা আদালত সূত্রে যতটুকু জেনেছি যে এ পর্যন্ত তাকে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে এইটা সিঙ্গারের যে গোবিন্দলের যে 4 জন হত্যা মামলা, সেই হত্যা মামলার আসামি হিসাবে তার 7 দিনের রিমান্ড চাওয়া হবে। এছাড়াও কিন্তু এই যে হরিরামপুরের যে মারামারির মামলা, সেই মামলায় তাকে যে 5 দিনের রিমান্ড চাওয়া হবে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে। দুইটি কিন্তু 2024 সালের যে মামলা, সেইটা মামলাটা তাকে গ্রেপ্তার দেখা হয়েছে। একাধিক মামলার আসামি এইটা কণ্ঠশিল্পী এবং সাবেক যে সদস্য মানিকগঞ্জ 2 আসনের মমতাজ বেগম এবং সেই সাথে কিন্তু আমরা দেখছি যে উৎসব যে জনতা তা কিন্তু এই কোর্ট চত্বরে সেটা উপস্থিত হয়েছে এবং নিরাপত্তাও কিন্তু জোরদার করা হয়েছে। সকাল 6:30টায় যখন ঢাকার যে কেন্দ্রীয় কারাগার যে কাশিমপুর থেকে তাকে পাঠানো হয় এবং এখানে 8:30টার দিকে কিন্তু তাকে এইটা কোর্টের যে কারাগার রয়েছে সেই কারাগারে এখন রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে কিন্তু এইটা যে জুডিশিয়াল এর বিচারক আব্দুল নূরে এবং আইবি রহমানের হরিরামপুরের যে জুডিশিয়াল কোর্টে তোলা হবে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের কোর্ট চত্বর থেকে সর্বশেষ তথ্য। এখন সরাসরি ছিলাম মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে। দেখছেন সময় সংবাদ। ইশরাককে দক্ষিণ সিটির মেয়রের চেয়ারে বসাতে 8ম দিনের মতো রাজপথে সমর্থকরা দাবি আদায়ে কাকরাইল এলাকায় অবস্থান করছেন তারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ, সরাসরি যাচ্ছে তার কাছে।
ইশরাক সমর্থকরা কিন্তু আজও রাজপথে অবস্থান করছে। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়াতে তারা এখন পর্যন্ত অনড় অবস্থানে রয়েছে। তবে আজ বৈরী অবস্থার মধ্যেও তারা কিন্তু এই সড়ক ছাড়ছে না। আমরা দেখছি যে রাজধানীর যে কাকরাইল মোড়টি রয়েছে সেই কাকরাইল মোড়ে তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা আমরা দেখছি যে তারা স্লোগান দিচ্ছেন এবং মুহুর্মুহুর স্লোগানে কিন্তু পুরো এই যে রাজধানীর যে কাকরাইল মোড় সেই কাকরাইল মোড় কিন্তু এখনটা অনেকটা উত্তাল অবস্থানে রয়েছে এবং তারা বলছে যে এই বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু তারা রাজপথ কোনোভাবেই ছাড়বে না। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে মূলত এই আন্দোলন কর্মসূচি যতদিন পর্যন্ত তাদের দাবি আদায় হবে না ততদিন পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবে না। এর আগে 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়, তখন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। একই বছরে 2 ফেব্রুয়ারি ভোটের ফলের গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস। ওই নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ কিন্তু মামলা করেন ইশরাক। আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু ইশরাকের যে শপথ না পড়ানোর যে নির্দেশনা সেটি চেয়ে করা রিটের আদেশ কিন্তু আজ, তবে সেই আদেশের প্রেক্ষিতে তারা বারবার বলছে যে আদেশে যদি সাড়া পায় সেই ক্ষেত্রেই তারা তখন রাজপথ ছেড়ে যাবে। অন্যদিকে কিন্তু এই যে চলতি বছরে গত 27 মার্চ কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয় ঘোষণার ফল বাতিল করে এই বিএনপি নেতা ইশরাক মেয়র ঘোষণা করেন আদালত। 27 এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে এই নির্বাচন কমিশন। তারপরে কিন্তু যে আন্দোলনকারীরা তারা কিন্তু রাজপথে সরগম রয়েছেন এবং তারা কিন্তু এই বৈরী আবহাওয়ার মধ্যেও এই ফুঁসে উঠেছেন আমরা দেখতে পাচ্ছি। এবং যে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই প্রধান উপদেষ্টার বাসভবন এবং প্রধান বিচারপতির বাসভবনের একদম সামনে আমরা অর্থাৎ যে কাকরাইল মোড়টি রয়েছে সেই কাকরাইল মোড়ে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু এই বৈরী আবহাওয়ার মধ্যেও তারা এখানে স্লোগান দিচ্ছে এবং তারা মূলত শুধুমাত্র এই সকাল থেকে না, তারা গতকাল রাত থেকেই এই কাকরাইল মোড়ে অবস্থান করছেন। তাদের স্পষ্ট একটি বার্তা, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবে না। তো এই ছিল আমার কাছে কাকরাইল মোড় থেকে সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম কাকরাইল চত্বরে। সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান করছে ছাত্রদল। এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার আহমেদ সালেহিন, সরাসরি যাচ্ছে তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার এবং তার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মূলত আজকেও নবম দিনের মতো ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মুখে অর্থাৎ শাহবাগের মোড়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং এখন দেখছেন যে ছাত্রদলের যে প্রেসিডেন্ট রয়েছেন রাকিবউদ্দিন রাকিব এবং তিনি সামনে রয়েছেন এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, নেতাকর্মীরা জড়ো হচ্ছেন শাহবাগের মোড়ে এবং তারা অবস্থান নিয়ে এই এলাকায় তারা অবরোধ করে যে তাদের যে কর্মসূচি ছিল পূর্ব ঘোষিত কর্মসূচি রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন এবং প্রতিবাদ জানাবেন। এবং তারা বলছেন যে সাম্য হত্যার সঠিক বিচার তাদের করতে হবে এবং যারা মূল হত্যাকারী তাদেরকে গ্রেফতার করতে হবে। একই সঙ্গে ক্যাম্পাস নিরাপদ রেখে ক্যাম্পাসের যে সব ধরনের সহাবস্থানের বিষয়টি নিষেধ করতে হবে সেই বিষয়গুলো তারা কিন্তু জানাচ্ছেন। আমরা একটু চেষ্টা করব ছাত্রদলের প্রেসিডেন্ট রাকিবের সাথে কথা বলার জন্য চেষ্টা করব। রাকিব ভাই, আপনি একটু বলবেন যে আজকে আপনারা কি ধরনের অবস্থান নিচ্ছেন এবং কেন অবস্থান নিচ্ছেন? আমরা জানি যে আপনারা সাম্য হত্যার বিচারের দাবিতে আজকে নবম দিনের মতো কর্মসূচি পালন করছেন। আপনি বলবেন কি কি দাবি আপনাদের রয়েছে? আমাদের যে মূল দাবি, যে মূল ঘাতক যারা প্রকৃত খুনি তাদেরকে আজকের দিন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। শুধু তাই নয়, আমরা কিন্তু পুলিশ প্রশাসন পরবর্তীতে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা ডিবির সাথে কথা বলেছি, কিন্তু তারা আমাদের আশ্বস্ত করতে পারেনি যে একজন মূল প্রকৃত আসামি গ্রেপ্তার হয়েছে। এবং আপনি দেখবেন যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার 4 দিন পরে রিমান্ডে নেওয়া হয়েছে। অর্থাৎ সময় ক্ষেপণের যে একটা বিষয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ায়, সংলগ্ন এরিয়ায় আপনি যে বিশ্ববিদ্যালয়ের জুলাই আগস্টের অন্যতম ভূমিকা পালনকারী একজন স্টুডেন্ট যদি এভাবে হত্যা করা হয় এবং তার খুনিদের গ্রেপ্তার করতে না পারে প্রশাসন, তাহলে বাকি আইন রক্ষাকারী সারা দেশের তথা রাজধানী ঢাকার কী ধরনের আইন রক্ষাকারী বাহিনী ভূমিকা পালন করছে আমরা এই ঘটনা দ্বারা বুঝতে পারি। তো সেই শঙ্কা থেকে
এবং বিগত সময়ে পারভেজকে হত্যা করা হলো ছাত্রনেতা। সেই সংখ্যা থেকে আমরা আজকে সাম্য হত্যার সত্যিকার অর্থে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আমরা আজকে ব্লকের কর্মসূচি। শুনছিলেন যে ছাত্রদলের সভাপতি তিনি বলছিলেন যে আজকে তারা সাম্য হত্যার বিচারের দাবিতেই মূলত এই প্রতিবাদটি করছেন এবং এই অবস্থান নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে সুষ্ঠু বিচারের জন্য তারা সরকার এবং প্রশাসনের কাছে তারা দাবি জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে আজকে এই মুহূর্তে সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের যে কর্মসূচি রয়েছে শাহবাগে তার সবশেষ খবর। এখন সরাসরি ছিলাম শাহবাগে ছাত্রদলের কর্মসূচিতে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাত 9টার দিকে ওয়াশিংটন ডিসির ইহুদি জাদুঘরের বাইরে একটি অনুষ্ঠান চলাকালে এ হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এক নারী সহ 2 জন নিহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকা ঘিরে ফেলে পুলিশ। বন্ধ করে দেওয়া হয় আশপাশের সব সড়ক। তাৎক্ষণিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি নিরাপত্তা বাহিনী। একে ইহুদি বিদ্বেষী হামলা বলে আখ্যা দিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের প্রতিনিধি। ঘটনাস্থলের কাছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের একটি অফিস রয়েছে বলে জানা গেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। স্থানীয় বৃহস্পতিবার ভোরে ইসরায়েলের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বেজে ওঠে। তবে হাউথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি বাহিনী। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। জবাবে ইয়েমেনেও পাল্টা হামলা চালায় ইসরায়েল। গত 6 মে ইয়েমেনের প্রধান বিমানবন্দর এবং হোদেইদায় সমুদ্র বন্দর লক্ষ্য করে হামলা চালায় তেল আবিব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইশরাককে মেয়র হিসেবে শপথের দাবিতে কাকরাইলে 8ম দিনের মতো বিক্ষোভ। উপদেষ্টা আসিফ ও মাহমুদের পদত্যাগ দাবি। রিটের আদেশ কিছুক্ষণ পর। রাজধানীতে বহুতল ভবন নির্মাণের হিড়িক। টাকার বিনিময়ে বিধিমালা ভেঙে নকশা অনুমোদনের অভিযোগ। নিজ কর্মকর্তাদের অনিয়ম নিয়ে নিশ্চুপ রাজুক চেয়ারম্যান। এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর গুলি। ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী নিহত। ইহুদি বিদ্বেষ থেকে হামলা দাবি তেল আবিবের। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।